আমন্ত্রণ রাতের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। শুরুতেই জানাবো শিরোনাম। নানা আয়োজনে দেশে দেশে ইংরেজি বর্ষবরণ, দেশে 31st নাইট ঘিরে কড়া নিরাপত্তা, সৈকতে মানুষের ঢল। কক্সবাজার গুড, ভেরি গুড। চারদিকে অনেক ভিড়, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, জাস্ট আ ম্যাগনিফিসেন্ট ভিউ। পুরো কক্সবাজারটা যেন অন্যরকম ভাবে দেখা যাচ্ছে। ওমিক্রনের দাপটের মধ্যেই বিশ্বে করোনা সংক্রমণের রেকর্ড, একদিনে শনাক্ত 19 লাখের কাছাকাছি। দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ছুটির দিনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বন্দী থাকলেও সরকারের কাছে মাথা নত করেননি খালেদা জিয়া, বললেন ফখরুল। আন্দোলনের চরম ব্যর্থতায় বিএনপির প্রাপ্তি, মন্তব্য কাদেরের। প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত 5। নিয়ন্ত্রণ হারিয়ে খাদের এদিকে বাউ সাইডে পড়ে যায়। একটা অটোরিকশা ছিল এখানে অটোরিকশাটাকে চাপা দিয়ে সেখানে স্পট ডেড। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যুতে, বাসে আগুন। পূর্বাঞ্চলের স্থায়ী ঠিকানায় কাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এই আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নতুন বছরে নতুন শুরুর প্রত্যাশায় কাল নিউজিল্যান্ডের আতিথ্য নেবে বাংলাদেশ। 7 ব্যাটার ও 4 বোলার নিয়ে একাদশ, অভিষেকের অপেক্ষায় মাহমুদুল জয়। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। সবার আগে ইংরেজি 2022 সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভৌগোলিক অবস্থানের কারণে ঘড়ির কাঁটা সবচেয়ে আগে রাত 12টা ছুঁয়েছে নিউজিল্যান্ডে। করোনা সতর্কতার মধ্যেও আতশবাজি প্রদর্শনী হয়েছে অকল্যান্ডের স্কাই টাওয়ারে। আর বর্ষবরণের সবচেয়ে বড় উৎসব হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। উদ্দাম বাজনার তালে তালে আর আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনির আকাশ। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ, চোখ ধাঁধানো আয়োজনটি হয় এই সিডনি হারবারে, যা চলে দীর্ঘ সময় পর্যন্ত। সিডনির মূল আয়োজন রাত 12টায় হলেও শিশুরা যেন উৎসব থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে স্থানীয় সময় রাত 9টায় এক দফা আতশবাজি প্রদর্শনী হয়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে ঘড়ির কাঁটা সবার আগে রাত 12টায় স্পর্শ করে নিউজিল্যান্ডে। নতুন বছরের প্রথম প্রহরে বরাবরের মতোই আলোর খেলা অকল্যান্ডে। করোনা আতঙ্কের কারণে 31স্টের উৎসবে এবার সীমিত রাখা হয় জনসাধারণের অংশগ্রহণ। বাতিল করা হয় আতশবাজি প্রদর্শনীর অনেক আয়োজন। নতুন বছর উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্ব নেতারা। একই সাথে মহামারীর দুর্যোগ কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানিয়েছেন তারা। মহামারী থেকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সঠিক সিদ্ধান্তমূলক চিন্তাভাবনাই এর সমাধান, যা নিশ্চিত ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ভাইরাসের ধরন। নতুন বছর কেমন কাটবে সেই সম্পর্কে কিছুই জানি না, তাই সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় 24 ঘন্টা ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে বর্ষবরণ। বর্ণিল আয়োজন রাখা হয়েছে সব দেশেই। উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
আতশবাজি, লেজার শোর পাশাপাশি বর্ষবরণের উৎসবে থাকছে প্রাচীন রীতি আর ধর্মবিশ্বাসও। লাতিন দেশগুলোয় গণকের মাধ্যমে অনেকে জেনে নিচ্ছেন ভবিষ্যৎ, কেউ বা নতুন বছরে সুস্বাস্থ্য কামনায় কিনছেন সৌভাগ্যের প্রতীক। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইংরেজি নববর্ষ উদযাপনে কক্সবাজারে দর্শনার্থীদের ভিড়। দেশের বিভিন্ন স্থানের পর্যটকদের পাশাপাশি সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বিগত বছরের তুলনায় এবার পর্যটক তুলনামূলক কম। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বলয়ে থাকছে সব আয়োজন। সমুদ্রের নোনা জলে স্বচ্ছ নীল আকাশের প্রতিচ্ছবি, বালুকা বিচে উত্তাল জলের আছড়ে পড়া ঢেউ। কক্সবাজারের জলের নাচন সবার প্রধান আকর্ষণ। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে ছেলে বুড়ো সবাই হাজির বিশ্বের দীর্ঘতম বিচে। যে বিচে যাবে আজকে হয়তো 31 না, একটু ঘুরবে, সে কারণে আসা। আজকের দিন অনেক ভালো, তো নতুন বছর নতুন দিন, এই জন্য আসছি। কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, কাছের কেউ কেউ এসেছেন নতুন বছরকে স্বাগত জানাতে। হোটেল রুমের দরদাম নিয়ে খুব একটা অভিযোগ নেই পর্যটকদের। তুলনামূলক একটু রেট বেশি সব জিনিসের আগের থেকে, মোটামুটি ভালোই। বাড়তি ক্রাউড এটা এখন মানে যে যেভাবে নেয়, কারো কাছে বাড়তি ক্রাউড ভালোও লাগতে পারে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে, তো সেই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। শুক্রবার বেলা গড়ালে ভিড় আরও বাড়ে। বিকেলের সোনালি আলোয় সমুদ্র দর্শন উপভোগ করেন পর্যটকরা। তবে এবার লোকজন কম। আগের চেয়ে এই বছর একটু কম লোকজন, পর্যটক কম আইতেছে। সাম্প্রতিক নানান ঘটনা পর্যটন ব্যবসায় প্রভাব পড়লেও ট্যুরিস্ট পুলিশ বলছে, নিরাপত্তার ঘাটতি নেই পর্যটন নগরীতে। বিশৃঙ্খলা এড়াতে গেল কয়েক বছরের মতো এবারও উন্মুক্ত স্থানে 31st আয়োজনে ছিল নিষেধাজ্ঞা। যমুনা নিউজ। নানা নিষেধাজ্ঞা ও নিরাপত্তার কড়াকড়িতে ইংরেজি নতুন বছর বরণ করবে ঢাকাবাসী। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবার 5 স্টার হোটেলগুলোতেও নেই তেমন একটা জমকালো আয়োজন। গুলশান, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন ও মানুষের চলাচল থাকছে সীমিত। হাতিরঝিল, গুলশান, বনানী এলাকায় রাতে পুলিশ তল্লাশি বাড়ানো হয়েছে। সন্ধ্যার পর থেকে বন্ধ সব বার। আতশবাজি, পটকা ফোটাতেও নিষেধ করেছে পুলিশ। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় আতশবাজি পোড়াতে দেখা গেছে। কেউ কেউ উড়িয়েছেন ফানুসও। নগরীর 5 স্টার হোটেলগুলোতে ছোট পরিসরে রাখা হয়েছে গান বাজনার আয়োজন। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 28,072। দেশে করোনার শনাক্তের হার বাড়ছে। গত 24 ঘন্টায় 512 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 2.74%। নমুনা পরীক্ষা হয়েছে 18,673টি। এ পর্যন্ত শনাক্ত 15,85,539 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 290 জন। মোট সুস্থ 15,49,101 জন। মৃত 2 জনের মধ্যে 1 জন পুরুষ, 1 জন নারী। কেবল ইউরোপেই 10 লাখের কাছাকাছি করোনা সংক্রমণ শনাক্ত হলো একদিনে। শুধু ফ্রান্সেই দ্বিতীয় দিনের মতো সংখ্যাটি 2 লাখের ওপর। বৃহস্পতিবার করোনায় মোট প্রাণহানির অর্ধেকও এই মহাদেশে। 24 ঘন্টায় স্পেনে শনাক্ত হয়েছে 1,62,000-এর মতো সংক্রমণ। প্রতিবেশী ইতালিতে ওই সংখ্যাটি 1,27,000-এর কাছাকাছি। অবশ্য প্রাণহানির দিক থেকে শীর্ষে আছে পোল্যান্ড। দেশটিতে করোনায় মারা গেছেন 709 জন। এদিন জার্মানিতে 379, ব্রিটেনে 332, ইউক্রেনে 278 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। এদিকে উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট কিছুটা কমেছে। সরকারের দাবি, সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করে ফেলেছে দেশটি, যে কারণে শুক্রবার থেকে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রশাসন। ওমিক্রনের যে সর্বোচ্চ ঝুঁকি ছিল তা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমে গেছে অনেক। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই রাত্রিকালীন কারফিউ তুলে দেওয়া হয়েছে। আশা করছি সারা বিশ্বেই আমাদের অর্থনীতির দ্বার খুলে যাবে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 4র্থ দিনের মতো চলে প্রচারণা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই গণসংযোগে বের হন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মহল্লায় মহল্লায় ঘুরে ভোট চান নিজ মার্কায়, দেন উন্নয়নের প্রতিশ্রুতি। ছুটির দিনে নেতাকর্মীদের নিয়ে সকাল সকালই ভোটের মাঠে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। তিনি প্রচার শুরু করেন নারায়ণগঞ্জ নগরীর 13 নম্বর ওয়ার্ড থেকে। মাঝদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। আশ্বাস দেন নগরের পানির সমস্যা দূর করার।
আশা করি যে পানির ব্যাপারে আমি বেশি জোর দিব, যাতে সুপেও পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি, কারণ আমাদের অনেক পুরানো পাইপ, অনেক আগে এই পাইপগুলি দিয়ে পানি আসতো, আমরা সবগুলি রিপ্লেস করব। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অলরেডি আমাকে 800 কোটি টাকা দিয়েছে, যেটার কাজ এখন চলমান আছে, আমি সেই কাজগুলিকেও শেষ করতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রচার শুরু করেন নগরের 5 নম্বর ওয়ার্ড থেকে। নেতাকর্মীদের নিয়ে হাতি মার্কায় ভোট চান তিনি, আশা ব্যক্ত করেন জয়ের ব্যাপারে। জনগণ একজন প্রার্থীকে খুঁজছিল, আমার মনে হয় জনগণ তার প্রার্থীকে পেয়ে গেছে, এই জন্যই জনগণ মাঠে নামছে। আর দীর্ঘ 50 বছর আপনারা আমার কর্মকাণ্ড জানেন, রাজপথে গুলি খেয়েছি, পুলিশে গরুর মতো পিটাইছে, কিন্তু নিজের জনগণের অবস্থান থেকে আমি বিরুদ্ধে যাই নাই। সাধারণ ভোটাররা অবশ্য দেখে শুনে ভোট দিতে চান। তারা বলছেন নাগরিক সমস্যা নিরসনে যিনি কাজ করবেন দাঁড়াবেন তার পাশেই। 1 নম্বরে মাদক নিয়ন্ত্রণ করতে হইব, যত ইয়াবা ব্যবসায়ী, ভেঞ্চি ব্যবসায়ী, এগুলো সবগুলিরে ধরতে হবে। যারা সৎ এলাকার কাজ করবে, যোগ্য ব্যক্তি, ওদেরকে আমরা সিলেকশন করব। তো ওই লোকের দিব আর কি, যারা কথা রাখে আর কি। এলাকায় যারা উন্নয়ন বেশি করব বা সৎ মানুষ, তাদেরকে আমরা সাপোর্ট করব। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। 2018 সালের 30 ডিসেম্বর দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কময় দিন। এদিন গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠার ভোট ডাকাতির নির্বাচন হয়েছিল। সেই জালেম সরকারের কাছে মাথা নত করেননি খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেন দরবার নয়, রাজপথে ফয়সালার মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা বিএনপি নেতাদের। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনকে বিএনপি বলছে নিশিরাতের ভোট। দিনটিকে ভোটাধিকার হরণের কালো দিবস হিসেবে পালন করে দলটি। সে উপলক্ষে ডিআরইউতে আলোচনা সভা। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যেভাবে খুশি সেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে সরকার। আন্দোলনে সবকিছু উড়ে যাবে, জনগণই দেবে শেষ ধাক্কা। আমাদের দুর্বলতা একটা জায়গায়, শেখ হাসিনা কি করবে এটা আমরা আগাম বুঝতে পারি না, ঘটনার পরে বুঝতে পারি। যেমন এই যে দিনের ভোট রাত্রে কাজ করে, এটা কে বুঝবে? এটা আমরা তো ভাবি নাই। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির চলমান কর্মসূচি অল্প সময়ের মধ্যেই গণ আন্দোলনে রূপ নেবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য সৃষ্টির মাধ্যমে রাজপথেই ফয়সালা হবে। এই লড়াই অতি অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে, এবং এই গণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে সক্ষম হব। বলেন, খালেদা জিয়া বন্দী অবস্থায় হাসপাতালে আছেন, তবুও তিনি মাথা নত করেননি। দানবীয় সরকার সব অর্জন ধ্বংস করে দিচ্ছে বলেও মত তার। বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই যে আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বাসভবনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার পতন আন্দোলন এসব মুখরোচক শব্দ বৃষ্টি ছড়িয়ে কোনো লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলিতে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। এবং হঠকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ছাড়া, নির্বাচন ছাড়া সরকার পতনের বা সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য আমরা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিচারপতি, সিনিয়র আইনজীবী সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি শুক্রবার বিকাল 4টায় বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4টায় বঙ্গভবনের দরবার হলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আমি হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ গ্রহণের মধ্য দিয়ে সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 2009 সালের 25 মার্চ হাইকোর্ট বিভাগের এবং 2013 সালের 31 মার্চ আপিল বিভাগে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে 2015 সাল থেকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 1956 সালের 26 সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আব্দুল গফুর মোল্লা ও মরহুমা নূরজাহান বেগমের সন্তান। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। করোনার জন্য এবারও বই উৎসব না হলেও পাঠ্যপুস্তক বিতরণের প্রস্তুতি চলছে দেশজুড়ে। প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসবে মেতে ওঠে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। হাতে তুলে দেয়া হয় নতুন বই। তবে করোনার কারণে এবারের প্রেক্ষাপট ভিন্ন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আজকের মধ্যে 95% বেশি বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। বাকি বই পৌঁছে যাবে জানুয়ারির প্রথম সপ্তাহেই। এবার প্রায় 35 কোটি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে 10 কোটি আর মাধ্যমিকে যাবে 25 কোটি বই। বৃহস্পতিবার নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10টা মার্ডার করা লাগলে করে আসবেন, বাকিটা আমি দেখব। কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আউয়াল খানের ছেলে মিজানুর রহমানের বক্তব্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এক নির্বাচনী সমাবেশে তিনি কর্মী সমর্থকদের 1 ফোঁটার বিপরীতে 10 ফোঁটা রক্ত আদায়ের নির্দেশ দেন। যদি আমার একটা লোকের গায়ে 1 ফোঁটা রক্ত ঝরে, আমি 10 ফোঁটা রক্ত নিয়ে আসবেন, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। আর দেওয়া যাবে না, 1 চুল পরিমাণও ছাড় দিব না। মিজান কি জিনিস এখনো অনেক লোক জানে না। জানা উচিত, যখন নমিনেশন নিয়ে আসছি তখন থেকেই জানা উচিত। ঝিনাইদহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। সন্ধ্যায় শৈলকুপার কাতলাগাড়ি বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী আনারসের জুলফিকার টিপু সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 6 জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারান বিশ্বাস। তিনি নৌকা প্রার্থীর সমর্থক ছিলেন। মানবাধিকার পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা ভালো নয় জানিয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। দুপুরে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন MSF এর ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, সার্বিকভাবে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বেশিরভাগ মানুষ মৌলিক অধিকার ও ন্যায় বিচার পান না বলেও মন্তব্য করেন সুলতানা কামাল। এ সময় খালেদা জিয়ার প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, দণ্ডপ্রাপ্ত সবাই বিদেশে চিকিৎসা নিতে পারেন না, তবে জীবন বাঁচাতে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি ন্যায় বিচার পাবো, কিংবা আমি শান্তিতে জীবনযাপনটা করতে পারি কিনা, সম্মানজনকভাবে নির্ভয় জীবনযাপন করতে পারি কিনা, এই সূচকে বাংলাদেশ এখনো আমাদের মধ্যে কোনো একটা মানসম্মত জায়গায় পৌঁছাতে পারেনি। বাংলাদেশ এশিয়ার মধ্যে এখন কিংবা দক্ষিণ এশিয়াও যদি আমরা দেখি, এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে যে গেছে তা না। রাজধানীর মোহাম্মদপুরের কবির বাহিনীর মূল হোতা ও শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সিসিটিভির ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দেশি বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। র্যাব বলছে, এদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চলতি বছরের 23 নভেম্বরের সিসিটিভি ফুটেজ। এতে দেখা যায় দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক সড়কের যানবাহন আটকিয়ে ছিনতাই করছে। সিসিটিভির ফুটেজ দেখে এই যুবকদের শনাক্ত করেছে র্যাব। বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছে কবির বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন সহ তার 7 সহযোগী। এ সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। সে একটি কবির বাহিনী গড়ে তোলে, যেখানে সে মূলত বকে যাওয়া ছেলেদেরকে সে এই দলে ভিড়ায় এবং তাদের মাধ্যমে সে মূলত এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, জবরদখল, ভাড়ায় শক্তি প্রদর্শন এবং আধিপত্য বিস্তার সহ নানা অপকর্মে লিপ্ত হয়। এই গ্রুপের মূল হোতা কবির হত্যা, ধর্ষণ সহ 24টি মামলার আসামি, আর বাকি সবার বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। ভাড়া বা অর্থের বিনিময়ে জবরদখল, আধিপত্য বিস্তার, হাউজিং এলাকায় চাঁদাবাজি, যেগুলো হয়ে থাকে ন্যাচারালি, কেউ বাড়িঘর করতে গেলে চাঁদা চায়, এই অপরাধগুলোই সে প্রাথমিকভাবে আমাদের কাছে বলেছে এবং তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণে, গণধর্ষণের একটি মামলা রয়েছে। গ্রুপের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব। উর্ফে পানি রুবেল, তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত 11:30টার দিকে পরিবারের সদস্যদের ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে জানান রাসেল। দিন বাড়ি যায় চোরে পাখির ডানায়, এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। সিরাজগঞ্জে বাস খাদে পড়ে 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। চালক নিয়ন্ত্রণ হারালে প্রথমে রিকশা ভ্যানের ওপর, তারপর খাদে পড়ে যায় ঢাকামুখী বাসটি। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহতের প্রতিবাদে বাসে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, চুরমার সবকিছু। সিরাজগঞ্জে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকা। সকালে ঢাকামুখী বাস ন্যাশনাল পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারায়, উল্টে যায় রিকশা ভ্যানের উপর। এরপর খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়। তেমন গতি ছিল না, অল্পই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের এদিকে বাউ সাইডে পড়ে যায়। খাদে পড়ার পরে একটা অটোরিকশা ছিল এখানে অটোরিকশাটাকে চাপা দিয়ে সেখানে স্পট ডেড। গাড়ির ছাদ নাই, ভেঙে ছিঁড়ে আছে, রক্ত আছে বিভিন্ন জায়গায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। আহতদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করছি আসলে গাড়িটা নিয়ন্ত্রণ যান্ত্রিক ত্রুটির কারণেই হোক আর ড্রাইভারের অসতর্কতার কারণেই হোক, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা রাস্তাচ্যুত হয়ে খাদে পড়ে যায়। সড়ক দুর্ঘটনা ঘটেছে মাদারীপুরেও। চট্টগ্রামগামী বাস খাগদি এলাকায় ধাক্কা দেয় একটি ইজি বাইকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় চালকসহ ইজি বাইকের 2 আরোহী। প্রতিবাদে দিদার বাসে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ওরা তো জানে না এখানের এই স্ট্যান্ডের কি পরিস্থিতি। ওরা 100, 120, 150 গতিতে এখানে গাড়ি উড়ে যায়। দুর্ঘটনা মাঝে মাঝে ঘটার কারণে রাস্তায় স্পিড ব্রেকারের দাবি করে। পলাতক আছে ঘাতক বাস চালক ও হেলপার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মিটারে চলে না সিএনজি চালিত অটোরিকশা, তবে মামলা থেকে বাঁচতে চালু রাখা হয় সিএনজি মিটার। এ নিয়ে অজুহাতের শেষ নেই চালক মালিকদের। ঝামেলা এড়াতে চুক্তিতেই গন্তব্যে যাচ্ছেন অসহায় যাত্রীরা। কিলোমিটার হিসাবে ভাড়া বাড়াতে চান সিএনজি মালিকরা, আর চালকরা চান চাঁদা মুক্ত নির্বিঘ্ন রাস্তা। এসবের চক্করে আবারও ভুক্তভোগী ওই যাত্রীরাই। কে কবে শেষ মিটারের ভাড়ায় চড়েছেন সিএনজিতে? যাত্রীদের উত্তর, কেউ 2 বছর আগে, কেউ বা 5 বছর আগে। শেষ কবে মিটারে উঠছিলেন ওই 90 টাকা বেশি দিয়ে? 2 বছর আগে। মিটারে গেছেন এমন অভিজ্ঞতা কবে? নিম্নে 5 বছর আগে। মিটারে গেলে 1 থেকে 150 টাকা, আর উনি চাচ্ছেন কত? 300 টাকা। মিটারে যাত্রী নিয়ে গেছেন এমন সিএনজি চালকও কি খুঁজে পাওয়া যায়? মিটার চালান, মিটারে গাড়ি চালিয়ে পোষায়? গ্যাসে তো 1 টাকাও দেয় না, আরো বরঞ্চ তারা 1020 টাকা জমা নেয়। সদরঘাটে যাবেন, ঢুকতে লাগে 20 টাকা, বাইরেতে লাগে 20 টাকা। কাকে দেন এই টাকা? এটা যে সিটি কর্পোরেশনের চাঁদাবাজি। এত অজুহাত, তাহলে মিটার রেখে কি কাজ? যাত্রী তুলে সচেতনভাবেই মিটার চালু করারই বা কি মানে?
আপনারা কি মিটারে যাচ্ছেন? না, উনি তো মিটার ছাড়লো। চাচা মিটার ছাড়লেন যে, আপনি তো মিটারে যাচ্ছেন না। মিটার ছাড়লাম কেন? মিটার ছাড়লাম সার্জেনের হয়রানির জন্য। এটা নিয়ে আসুন। আচ্ছা, মামলা এড়াতে এটাই চালকদের টেকনিক, অথচ একই রকম দেখতে মিটার ছাড়া প্রাইভেট সিএনজিও ছেড়ে দেয় পুলিশ, কারণ সেগুলোর মালিকও পুলিশ। বলতেছে এটা নাকি পুলিশের সিএনজি। সবসময় তো আমাদের চোখে পড়ে না কোনটা কার, অত সবসময় দেখাও যায় না, এর তো কালার ফটোকপি। মানে উনি কি ঢাকায় চলতে পারে? একই শহরে চলছে 3 ধরনের সিএনজি অটোরিকশা। এ নিয়ে অব্যবস্থাপনাও ত্রিমুখী। খালি গলাবাজি করে কোনো লাভ নাই, কারণ যেহেতু মিটারে গাড়ি চালায় চালক জমা দিতে পারবে না, তা মিটার চালানোর তো কোনো যৌক্তিকতাও নাই। আবার মিটার না চালালে মামলা খাইতে হয়। মিটারে চলুক বা না চলুক, মিটার বসানো আছে এমন সিএনজির সংখ্যা 15,000, যেখানে অবৈধ অর্থাৎ মিটারই নেই এমন সিএনজির সংখ্যা হয়ে গেছে 18,000, যেগুলো ঢাকা জেলার নামে রেজিস্টার করা। এই যখন বাস্তবতা, তখন যাত্রীদের প্রশ্ন, এত শত কোটি টাকা খরচ করে সিএনজিতে মিটার বসানোর যে প্রজেক্ট, সেটি কি তামাশা ছিল? আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ইব্রাহিম নিহতের 8 দিন পরও মরদেহ ফেরত পায়নি পরিবার। ইব্রাহিমের নাম চোরাকারবারিদের তালিকায় না থাকায় কৌশলগত কারণে মৃতদেহ গ্রহণ করছে না বিজিবি। এদিকে বাবার ঘরে ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছে নিহতের অবুঝ 2 সন্তান। বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ ভারত সীমান্ত, সেখানেই স্বামীর মরদেহের জন্য প্রতীক্ষায় আয়েশা বেগম। অধীর অপেক্ষা ইব্রাহিমের অবুঝ শিশুদেরও। গত 21 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন স্থলবন্দরের দিনমজুর ইব্রাহিম আলী। এরপর 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হলেও মরদেহ ফেরত পাওয়া যায়নি। আমি দাফন করার লেগে নিজের হাতে নিজের ছেলেদের মাটি দেওয়ার লেগে করছে, হার আব্বা কখন আসবে, হার আব্বা কখন আসবে। আমি একবার দেখতে চাই হার আব্বাকে, একবারই করতে চাই, একবার খালি দেখতে চাই। তো কি জবাব দেবো হার বেটারাকে, হার বেটিরাকে? কহেন তো, আপনারা কহেন তো। কি ঘরে গিয়ে পিকনিক খাওয়ার বাহানে ছেলেকে ডাকলে মোবাইলে, পিকনিক খাইতে একবার ছেলে বার হালছে। ভালো কি খারাপ গ্রামের লোকে বলবে, ছেলেও পোটো খাটে, 2টা ছেলে 2টাই পোটো কাটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী গত 10 বছরে এই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে অন্তত 15 বাংলাদেশি। মাদক চোরাকারবারের অন্যতম রুট এই সীমান্তে বিএসএফ বরাবরই এমন আগ্রাসী। মাল তো দিচ্ছে ও পারালা আর এ পারালার নিচে, বুঝতে পারছেন? তাহলে উভয় পক্ষে 2জনই সমান, দোষী 2জন। তাহলে ও পারকার মানুষ মরে না, এ পারকার মানুষ মরছে, কারণটা কি? প্রশাসন বা ভারতের বিএসএফ লাশ দিতে চাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশেরই প্রশাসন বা বিজেপি নিতে চাচ্ছে না। চোরাকারবারিদের তালিকায় নেই ইব্রাহিমের নাম, বলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিষয়টা হচ্ছে আমরা নিচ্ছি না একদিক থেকে, মানে আমরা লাশের পরিচয়ের ব্যাপারে আমরা সন্দিহান। যতটুকু শুনেছি যে সে প্ররোচনায় গিয়েছে আর কি, ওই মানে ফার্স্ট ডে বা সেকেন্ড ডে এরকম কিছু একটা। সেই জন্য আর কি আমাদের তো তালিকাতেও নাই, আমাদের নাই, আমরা ওর আইডেন্টিটিটা করতেছি। সীমান্তে বিএসএফের নৃশংস হত্যা বন্ধে ভারতের চোরাকারবারিদের দমনের দাবি সীমান্ত এলাকার বাসিন্দাদের। আমিন বাবু, যমুনা নিউজ। রাত পোহালেই পর্দা উঠছে 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর পূর্বাচলে 300 ফিট সড়কের পাশে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এই মেলার। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন। এখন সেখানে চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁও ছেড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গেল পূর্বাচলে 300 ফিট সড়কের পাশে। শনিবার মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলায় দেশি বিদেশি বিভিন্ন ক্যাটাগরিতে 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, 162টি স্টল ও 15টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এখন সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের যে স্টলের কাজটা মনে করেন আমাদের সন্ধ্যা পর্যন্ত, জাস্ট সন্ধ্যা হলে কাজ শেষ হয়ে যাবে। সবকিছু কমপ্লিট করতেছে, দেখতে খুব ভালো লাগতেছে আমার। অন্যান্য বারের মতো খোলা আকাশের নিচে নয়, এবার মেলা হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের ইনডোরে। আয়োজন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এবার যখন এখানে প্রথম আমাদের সবকিছু বিবেচনার উপরেই আছে, আমরা এবার হালকাভাবেই করছি। যে এগুলা করছে আপনার অনেক সুন্দর লাগছে আর কি, ওই আগরগাঁর দিনে এখানে অনেক সুন্দর। নতুন জায়গার মেলা হওয়াতে দর্শক সমাগম আশা করি বেশি হবে এবং পূর্বাচল নতুন উপশহর মেলা উপলক্ষে আরও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
মাসব্যাপী বাণিজ্য মেলা নিয়ে শুক্রবার বিকালে ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী। জানান দর্শনার্থীদের নিরাপত্তায় পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। দেখেন, একটা তো শুরু হলো লং টার্ম, সময় বলে দেবে কি কি ফার্দার করতে হবে। আমরা ওপেন, সেকেন্ড ফেজে আমাদের হোটেল করার কথা আছে, আরও যখন সুবিধা দেওয়ার। আর যখন এই রাস্তাটা শুরু হবে খিলক্ষেত থেকে এই জায়গায় আসতে 19 মিনিট সময় লাগবে। এই কয়েকটা মাস রাস্তাটার জন্য একটু কষ্ট হবে, আদারওয়াইজ এটা এক্সটেন্ডেড ঢাকাই হয়ে যাবে, সমস্যার কোনো কারণ নেই। মেলায় বড়দের জন্য প্রবেশ মূল্য 40 আর ছোটদের জন্য 20 টাকা। টিকিট লাগবে না মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের আতিথ্য নেবে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হতে পারে ওপেনার মাহমুদুল হাসান জয়ের। 7 ব্যাটার ও 4 বোলার নিয়ে একাদশ গড়তে পারে টিম ম্যানেজমেন্ট, তবে 4 পেসার সহ 5 বোলার নিয়ে মাঠে নামতে পারে নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। মেসিন রিজার্ভ, সিডন পার্ক, হ্যাগলি ওভাল এসব ভেন্যুতে গত 20 বছরে খেলা 9টি টেস্টের 5টিতেই ইনিংস হার, বাকি 4টিতেও হারের ব্যবধান বিশাল। 2019-এর সবশেষ সফরে হ্যামিল্টনের সিডন পার্কে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের 3 সেঞ্চুরির পরও ইনিংস হার এড়াতে পারেনি বাংলাদেশ। এই 3-এর কেউ আর নেই এই সফরে। অর্থাৎ সবশেষ সফরের টেস্ট ম্যাচের সুখস্মৃতিরা নেই, তবে ভিন্ন এক অভিজ্ঞতাও সামনে। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে টাইগাররা, যেখানে ফর্মে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় অভিষেকের অপেক্ষায়। আর তারুণ্যের ওপর ভরসা না রেখে উপায়ও নেই কোচ অধিনায়কের। বাংলাদেশের মতো দলের জন্য শীর্ষ 2 জন ক্রিকেটারকে ছাড়া খেলতে নামা আদর্শ কোনো অবস্থা না, তার উপর এরকম একটি কন্ডিশনে। তবে আমাদের তরুণ ক্রিকেটারদের বড় একটা অংশ এর আগে এখানে খেলেনি, সুতরাং তারা অতীত নিয়ে ভাবছে না, ভীতও নয়। বলতে পারেন এটি খুবই ইতিবাচক দিক প্রথম টেস্টের আগে। আপনি নিউজিল্যান্ডে আসার আগে আপনি যেভাবে চিন্তা করবেন ক্রিকেট এরকমই হবে। তো নিউজিল্যান্ডে বিশেষ করে বিদেশে আপনি খেলার সময় মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু রোদ আছে, প্রথম দিকে হয়তো একটু চ্যালেঞ্জটা একটু বেশি থাকবে, প্রথম 1-1.5 ঘন্টা। টম ল্যাথামের পাশে মুমিনুল হককে অভিজ্ঞতায় বড় মনে হতেই পারে, কারণ কেন উইলিয়ামসন খেলছেন না এই সিরিজে। তবে ট্রেন্ট বোল্ট ও ডেভন কনওয়ে ফেরায় শক্তিতে ঢের কিউইরা। বোল্ট তার 300তম শিকার থেকে 8 উইকেট দূরে, সুতরাং তার বলের সিম লক করবে টাইগার ব্যাটারদের উইকেট পেতে। সাথে আছেন বাংলাদেশিদের আরেক বিভীষিকা নেইল ওয়াগনার। বাংলাদেশের দুর্বল পেস অ্যাটাকে ভরসার প্রতীক তাসকিন আহমেদ। গত বছর 3 টেস্টে 13 উইকেট পাওয়া এই পেসার তার আক্রমণ সঙ্গী হিসেবে পাবেন আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও শরীফুল ইসলামের যে কোনো দুজনকে। সাথে চতুর্থ বোলার হিসেবে মেহেদী হাসান মিরাজের অফ স্পিন। তবে আলো থাকবে 7 ব্যাটারের মধ্যে ওই মুশফিকুর রহিমের ওপর। প্রথম বাংলাদেশি হিসেবে 5000 রান থেকে আর 144 রান দূরে মিস্টার ডিপেন্ডেবল। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। 1 বছর আগেও ম্যাচ পেতে মরিয়া নাসুম আহমেদ এবারের বিপিএলে দল পেয়েছেন সরাসরি। খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বিশ্বাসের প্রতিদানটা দিতে চান মাঠেই। পাশাপাশি সাব্বির নাইমদের অন্তর্ভুক্তি বিপিএলে ভালো করতে সাহায্য করবে তার দলকে, বলছেন নাসুম আহমেদ। আন্তর্জাতিক টি-20তে মাত্র 18 ম্যাচে নিজের ঝুড়িতে নিয়েছেন 22 উইকেট। 6.5 এভারেজ রান খরচায় সর্বোচ্চ 4 উইকেট পেয়েছেন দুবার। ছোট ফরম্যাটের ক্রিকেটে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল স্পিনার নাসুম আহমেদ। 1 বছর আগেও ম্যাচ পেতে মরিয়া নাসুম এবার বিপিএল ড্রাফটের আগেই সরাসরি জায়গা পেয়েছেন চট্টগ্রামের ডেরায়। আমাকে ট্রাস্ট করছে, তাই আমাকে আগেই সাইন করাইছে। ওদের প্রতি আমি কৃতজ্ঞ আছি। আর আলহামদুলিল্লাহ ওরা যে বিশ্বাসে আমাকে সাইন করাইছে, আমি ইনশাল্লাহ ওদের সেই চাওয়াটা পূরণ করব। তার দল চট্টগ্রামেই ফিরেছেন দীর্ঘদিন জাতীয় দলে না থাকা সাব্বির রহমান ও নাইম ইসলাম। এই দুইজনের জাতীয় দলে ফেরার ক্ষুধা বিপিএলে উপকৃত করবে চট্টগ্রামকে। নাইম ভাই এবং সাব্বির ভাই দুজনই ভালো প্লেয়ার। নাইম ভাইয়েরও অনেকগুলো ভালো ভালো ইনিংস আমরা ন্যাশনাল টিমেও দেখছি। আর সাব্বির ভাইকে তো আমরা সবাই চিনি। আমাদের টিমে এমন সবাই আছে যে সবারই খিদা আছে ভালো কিছু করার, কারণ সবারই টার্গেট আছে ভালো জায়গায় যাওয়ার। শুধু ছোট ফরম্যাটেই নয়, ঘরোয়া ক্রিকেটে 4 দিনের ম্যাচেও আলো ছড়াচ্ছেন এই স্পিনার। সবশেষ 8 ইনিংসে নিয়েছেন 28 উইকেট। বিপিএলেও ধরে রাখতে চান উইকেট নেয়ার ধারাবাহিকতা। পাওয়ার প্লেতে হতে চান দলের মূল ভরসা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।